নমস্কার শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমরা শুনব বকুল কথার শেষ পর্ব, সত্যবতী ট্রিলজির আজ অন্তিম পর্ব। বিগত 1 বছর ধরে সত্যবতী ট্রিলজির প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুল কথা আপনাদের শোনালাম। যারা প্রথম প্রতিশ্রুতি থেকে শোনেননি তাদেরকে বলবো প্রথম থেকে শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। আর অসংখ্য ধন্যবাদ আপনাদের এই 3টি উপন্যাস যারা প্রথম থেকে শুনেছেন তাদের জন্য। শুরু করছি আজকের পর্ব। বোম্বাইতে বাঙালি চিত্রাভিনেত্রীর শোচনীয় জীবনাবসান। খবর বটে, তবে দৈনিক খবরের কাগজের নয়। একটা বাজে মার্কা সাপ্তাহিকে ফলাও করে ছেপেছে খবরটা। কারণ এ পত্রিকার মূল উপজীব বই সিনেমা ঘটিত রসালো সংবাদ। এরা চিত্রজগতের তুচ্ছ থেকে উচ্চ পর্যন্ত সব খবর সংগ্রহ করে ফেলে নিজেদের রুচি অনুযায়ী ভাষায় এবং ভঙ্গিমায় পরিবেশন করে কাগজের কাটতি বাড়ায়। অতএব এদের কাছে নামকরা আর্টিস্টদের প্রণয় এবং প্রণয় ভঙ্গের খবরও যেমন আহ্লাদের যোগানদার, আত্মহত্যার খবরও তাই। 2-3টে সংখ্যা এখন ওই নিয়ে ভরানো যাবে। খড় বাঁশের কাঠামোর ওপর মাটির প্রলেপই শুধু নয়, রং পালিশও এদের আয়ত্তে। তা এদেরও একরকম শিল্পী বলা যায়। এ পত্রিকা প্যাকেট খুলে পড়বার কথা নয়। নেহাত এই ডাকটায় কোনো চিঠিপত্র আসেনি বলেই অনামিকা দেবীর নামে সযত্নে প্রেরিত এই হতচ্ছাড়া পত্রিকাখানার মোড়ক খুলে পাতা উল্টে চোখ বোলাচ্ছিল বকুল। হঠাৎ একটা পৃষ্ঠায় চোখ আটকে গেল। এ ছবিটা কার? মোদির হাস্যময় এই মুখের ছবি কি আগে কোথাও দেখেছে বকুল? কিন্তু তখন এমন মোদির হাস্যের ছাপ ছিল না। হ্যাঁ, এ মুখ বকুলের দেখা, কিন্তু আর দেখবে না কখনো, দেখা হবে না কোনো দিন। বারবার পড়ল বকুল ওই ছবির নিচের ছাপানো সংবাদটা, কিন্তু যেন বোধগম্য হচ্ছে না, ছায়া ছায়া লাগছে। বোম্বাইতে বাঙালি চিত্রাভিনেত্রীর শোচনীয় জীবনাবসান। বম্বে বিখ্যাত নবাগতা চিত্রাভিনেত্রী লাস্যময়ী যৌবনবতী শ্রীমতী রূপছন্দা গত সোমবার তার নিজস্ব ফ্ল্যাটে অতিরিক্ত মাত্রায় ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেন। এ আত্মহত্যার কারণ অজ্ঞাত। শ্রীমতী রূপছন্দা তার ফ্ল্যাটে একাই বাস করলেও বহুজনের আনাগোনা ছিল। শ্রীমতী রূপছন্দার বেপরোয়া উচ্ছৃঙ্খল জীবনযাত্রা পদ্ধতি পরিচিত সমাজকে ক্রমশই বিরূপ করে তুলেছিল। রূপছন্দা তার ধার ধারতেন না, তবে সম্প্রতি কেউ কেউ তার জীবনে একটি রহস্যময় ঘটনার কথা উল্লেখ করেছেন। আত্মহত্যার 2 দিন পূর্বে নাকি তিনি জুহুর উপকূলে এক নির্জন প্রান্তে গভীর রাত্রি পর্যন্ত একা বসেছিলেন এবং সেখানে নাকি একবার এক গেরুয়াধারী সাধুকে দেখা গিয়েছিল। ওই সাধুর সঙ্গে এই মৃত্যুর কোনো যোগ আছে কিনা সে রহস্য অজ্ঞাত। পুলিশ সেই সাধুকে অনুসন্ধান করছে। শ্রীমতী রূপছন্দার নৈতিক চরিত্র যাই হোক, ব্যক্তিগতভাবে তিনি নানা সদ্গুণের অধিকারিণী ছিলেন। দুস্থ অভাবগ্রস্তদের প্রতি ছিল তার প্রবল সহানুভূতি। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে তাকে প্রতারণাও করেছে, কিন্তু শ্রীমতী রূপছন্দার দানের হাত অকুণ্ঠই থেকেছে। পরবর্তী সংখ্যায় রূপছন্দার মৃত্যু রহস্য বিশদভাবে জানানো হবে। জীবনের প্রারম্ভ দেখে কে বলতে পারে সেই জীবন কোথায় গিয়ে পৌঁছবে, কিভাবে শেষ হবে? জলপাইগুড়ির সেই নম্র নতমুখী বধূ নমিতা বম্বের এক বিলাসবহুল ফ্ল্যাটে ডানলোপিলোর গদিতে শুয়ে ঘুমের বড়ি খেয়ে চিরদিনের মতো ঘুমিয়ে গেল। কিন্তু নমিতা যা যা চেয়েছিল সবই তো আহরণ করতে পেরেছিল। অর্থ, প্রতিষ্ঠা, নাম, খ্যাতি, স্বাধীনতা। চেয়েছিল তার পুরনো পরিচিত জগৎকে দেখিয়ে দিতে সে তুচ্ছ নয়, মূল্যহীন নয়,
তবু নমিতা ওই ঘুমের বড়িগুলো আহরণ করতে গেল কেন? আবছা ভাবে সেই নতমুখী মেয়েটাকেই মনে পড়ছে যে বলেছিল, আমায় নিয়ে গল্প লিখবেন, আমি আপনাকে প্লট দিতে পারি। অনামিকা দেবী সেই আবেদন হেসে উড়িয়ে দিয়েছিলেন বলেই কি নমিতা আরও ঘোরালো প্লটের যোগান দিতে বসেছিল? কিন্তু এই ঘোরালো প্লটটাকেই নিয়ে কি লিখতে বসবেন অনামিকা দেবী? কি লিখবেন? আজকের সমাজে কি আর এ প্লট নতুন আছে? কোনটা থাকছে নতুন? নতুন হয়ে আসছে, মুহূর্তে পুরনো হয়ে যাবে, এ তো সর্বদাই ঘটছে। তবু বকুল যেন একটা অপরাধের ভার অনুভব করছিল, কিন্তু নিয়তিকে কি কেউ ঠেকাতে পারে? অনেকক্ষণ বসেছিল। হঠাৎ নিচের তলায় খুব জোরে জোরে ভোঁ ভোঁ করে শাঁখ বেজে উঠল। এমন দুপুরে রোদে হঠাৎ শাঁখের শব্দ কেন? বাড়িতে কি কোনো মঙ্গল অনুষ্ঠানের ব্যাপার ছিল? অন্যমনস্ক বকুল সে খবর কান দিয়ে শোনেনি, অথবা শুনে ভুলে গেছে। কিন্তু কারই বা কি হতে পারে? বিয়ে, পৈতে, ভাত, এর যোগ্য কে আছে? অলকার মেয়ের বিয়ে টিয়ে নয় তো? হয়তো বকুলকে বলবার প্রয়োজন বোধ করেনি। আহা, তাই যেন হয়। তা না হলে ওই মেয়েটাও হয়তো একটা ঘোরালো গল্পের প্লট হয়ে উঠবে। বকুল কি ওই শাঁখের শব্দে নেমে যাবে? হেসে হেসে বলবে, কি গো, আমায় বাদ দিয়েই জামাই আনছো? স্বাভাবিক হবে সেটা, নাকি সাজানো সাজানো দেখাবে? যাই হোক, বকুল নেমেই এলো, আর নেমে এসেই স্তব্ধ হয়ে গেল। সে স্তব্ধতা তখনও ভাঙল না যখন একখানা ঝড়ের মেঘ এসে গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। পিসি? বকুল অবাক হয়ে দেখতে থাকে। বড় দালানে বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে, অপূর্ব অলকা বাদে। রয়েছেন বড় বৌদি, বড় বৌদির বউ আর মেয়েরা, রুগ্ন সেজ বৌদিও, নানা বয়সের কতকগুলো ছেলে মেয়ে, তাছাড়া অনেকগুলো ঝিটি। বাড়িতে এত ঝি আছে তা জানতো না বকুল, জানতো না এত ছেলে মেয়ে আছে। হঠাৎ মনে পড়ল বকুলের, আমি কি বা জানি, কতটুকুই বা জানার চেষ্টা করি। শম্পার চোখে জল, শম্পার মা বাবার চোখে জল, এমনকি দালানের মাঝখানে যাকে একটা হাতল দেওয়া ভারী চেয়ারে বসিয়ে রাখা হয়েছে সেই সত্যবানের চোখেও যেন জল। শুধু বকুলের চোখটা যেন শুকনো শুকনোই রয়েছে, সেটা বকুল নিজেই অনুভব করছে। বকুলের হঠাৎ নিজেকে কেমন অবান্তর মনে হচ্ছে, যেন এখানে বকুলের কোনো ভূমিকা নেই, অথচ থাকতে পারত। বকুল সে সুযোগ নেয়নি, ইচ্ছে করেই তো নেয়নি। তবু বকুলের মুখটা দারুণ অপ্রতিভ লাগছে। দেখে মনে হচ্ছে আজকের এই নাট্য দৃশ্যের নায়িকা স্বয়ং বকুলের ছোট বৌদি। এই তো ঠিকই হলো, এটাই তো চেয়েছিল বকুল। তবু বকুল ভয়ঙ্কর একটা শূন্যতা অনুভব করছে, যেন বকুলের একটা বড় জিনিস পাবার ছিল, বকুল সেটা অবহেলায় হারিয়েছে। বকুল বোকা বনে গেছে। বকুল অবাক হয়ে দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দেখছে ছোট বৌদি তার সদ্যলব্ধ জামাইয়ের সামনে জলখাবারের থালা ধরে দাঁড়িয়ে আছে। দেখছে ছোটদা অনুরোধ করছেন, আহা, বেশি আবার কি, ওটুকু খেয়ে নাও, ভাত খেতে বেলা হবে। এর আগে নাটকের যে দৃশ্যটা অভিনীত হয়ে গেছে সেটা বকুলের অজানা, তাই বকুল বোকা বনে যাচ্ছে। মস্ত একটা পাহাড় দাঁড়িয়ে ছিল সমস্ত পথটা জুড়ে, সমস্ত শুভকে রোধ করে। ওই অনড় অচলকে অতিক্রম করা যাবে এ বিশ্বাস ছিল না কারুর। দুর্লঙ্ঘ বাধা, কারণ বাধাটা মনের বাধা ভাগ্যের সমস্ত প্রতিকূলতার থেকে প্রবল। মানুষ সব থেকে নিরুপায় আপন মনের কাছে। সে জগতের অন্য সমস্ত কিছুর ওপর শক্তিশালী প্রভু হয়ে উঠতে পারে, কিন্তু নিজের মনের কাছে শক্তিহীন দাস মাত্র। তাই অভিমানের পাহাড় হিমাচল হয়ে উঠে জীবনের সব কল্যাণকে গ্রাস করে বসে।
এতদিন ধরে সেই পাহাড়টা নিশ্চল হয়ে দাঁড়িয়ে থেকেছে অলঙ্ঘের ভূমিকা নিয়ে। কেউ একবার ধাক্কা দিয়ে দেখতে চেষ্টা করেননি দেখি অতিক্রম করা যায় কিনা। না পাহাড়ের ওপারের লোক, না এপারের। অথচ ভিতরে ভিতরে ভাঙন ধরেছে, অনমনীয়তার খোলস খুলে পড়েছে, তবু দূরত্বের ব্যবধান দূর হচ্ছে না। আবার মন অনন্ত রহস্যময়ী। কখন এক মুহূর্তে তার পরিবর্তন ঘটে, যাকে ভাবা হয়েছে দুর্লঙ্ঘ পাহাড়ের পাথর সহসায় তা মেঘের পাহাড়ের মতো নিশ্চল হয়ে যায়। তখন অভিমান হয়ে ওঠে আবেগ, যা কিছুতেই পারা যাবে না বলে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা হয়েছে, তখন তা কত অনায়াসেই পার হয়ে যায়। তা নইলে শম্পাকে কেমন করে তার বাবার কোলে মুখ রেখে বসে থাকতে দেখা যায়, আর তার বাবাকে বসে থাকতে দেখা যায় শম্পার সেই মাঠ কোটার বাড়ির নড়বড়ে বারান্দায়, ততোধিক নড়বড়ে চৌকিটার ওপর। শম্পার মাকেও দেখা যায় বইকি, দেখা যায় আরও আশ্চর্য পরিস্থিতিতে তিনি তার জামাইয়ের পিঠে হাত রেখে বসে আছেন, সে হাতে স্নেহস্পর্শ। অথচ মুহূর্তেই ঘটে গেছে এই অঘটন, এই অঙ্কে বকুল নেই। তখন সকালের রোদ এই বারান্দাটায় এসে পড়েছিল। নতুন শীতের আমেজে সেই রোদটুকু লোভনীয় মনে হয়েছিল, তাই শম্পা সত্যবানকে টেনে নিয়ে এসে বসিয়ে চায়ের তোড়জোড় করছিল। তখন শম্পা নিত্যদিনের মতো টোস্টে মাখন লাগাচ্ছে, আর সত্যবান নিত্যদিনের মতোই অনুযোগ করছে। একদিনের রুটিতে অত পুরু করে মাখন মাখানোর মানেই তো অন্যজনের রুটিতে মাখন না জোটা। ঠিক সেই সময় বংশী এসে বলল, এই শম্পা, তোকে কারা যেন খুঁজতে এসেছে। কারা? শম্পার হাত থেকে মাখনের ছুরিটা পড়তে পড়তে রয়ে গেল। আমাকে আবার কারা খুঁজতে আসবে বংশীদা? পিসি কি? সঙ্গে কে? তা কি করে জানবো? তোর প্রাণের পিসিকে দেখার সৌভাগ্য তো হয়নি কোনো দিন। তা তুই তো বলিস পিসি চিরকুমারী, তাই না? ইনি তো বেশ সিঁদুর টিঁদুর পরা। যাক, কে কি বৃত্তান্ত সেটা এখানে বসে চিন্তা না করে নেমে পড়ে চল চটপট। বংশীদা, আমার কিরকম ভয় ভয় করছে, তুমি বরং জিজ্ঞেস করে এসো কে ওরা, সত্যি আমায় খুঁজতে এসেছেন কিনা। আমি আর পারবো না, কারণ ওসব কথা হয়ে গেছে। চল বাবা চটপট, তোর ভয়, এই যে রামের মুখে ভূতের নাম। সত্যবান আসতে বলে, দেখেই এসো না শম্পা। শম্পা চৌকিটায় বসে পড়ে শুকনো গলায় বলে, দুজন কে কে বংশীদা? দুজন মহিলা? আরে বাবা না না, একজন মহিলা আর একজন তার বডিগার্ড। আর না, হয়তো একজন। হঠাৎ চুপ করে যায় বংশী, খুব তাড়াতাড়ি বলে ওঠে, এই দেখ, এরা চলেই এসেছেন, যা সিঁড়ি, তা আপনারা উঠতে পারেন। পুরুষটি কাঁপা কাঁপা গলায় বলে ওঠেন, পারতেই হবে, না পারলে চলবে কেন। তারপর প্রায় কাঁপতে কাঁপতেই চৌকিতে বসে পড়েন। তার পরের ঘটনাটা অতি সংক্ষিপ্ত, অতি সরল, এবং তার পরের দৃশ্য আগেই বলা হয়েছে। এখন এই অসুবিধে চলছে, শম্পা কিছুতেই মুখ তুলছে না। সেই যে বাবার কোলে মুখ গুঁজে পড়েছিল, তো সেই পড়েই আছে। বংশী বারবার বলেছে, শম্পা ওঠো, বাবা মাকে প্রণাম করো, মার দিকে তাকাও। শম্পা সেসব শুনতে পেয়েছে বলে বোঝা যাচ্ছে না। বংশী শম্পাকে তুই করেই কথা বলে। এখন এদের সামনে এদের মেয়েকে তুই করতে যেন সমীহ আসছে বংশীর। নিজেকে ভারী ক্ষুদ্র তুচ্ছ মনে হচ্ছে তার। যেন এবার অনুভব করতে পারছে বংশী, সে এবার অবান্তর হয়ে যাবে শম্পা নামের মেয়েটার জীবন থেকে, অবান্তর হয়ে যাবে তার বন্ধুর জীবন থেকেও। এতদিন পরে এরা এসেছেন বাধা অতিক্রমের প্রস্তুতি নিয়ে, শম্পাকে পরাজিত করবার সংকল্প নিয়ে। এরা হেরে ফিরে যাবেন না। তারপর বংশী থাকবে, আর থাকবে তার এই মাঠ কোটার বাসার অন্ধকার, অন্ধকার ঘরখানা আর এই নড়বড়ে বারান্দাটা।
কিন্তু তখন কি কোনো দিনই আর এখানে সকালে রোদ এসে পড়বে, বিকেলের বাতাসটুকু বইবে? শম্পা বলেছিল, বংশীদা আমার সঙ্গে চলো, আমি কেমন সাহস পাচ্ছি না। বংশী হেসে উঠেছিল, তোর বাপের বাড়িতে তুই যাচ্ছিস, আমি যাব ভরসা দিতে? শম্পার মা বাবাও অনুরোধ করেছিলেন বৈকি, বলেছিলেন, এতটুকু দেখেই বুঝতে পারছি তুমি ওদের সহায়, তোমাকেও যেতে হবে। কিন্তু বংশী কি করে যাবে? তার যে ঠিক এই সময়েই ভীষণ কাজ রয়েছে। ওরা মেয়ে জামাইকে নিয়ে যাবার জন্যে তোড়জোড় করছেন। জামাইয়ের কোনো ওজোর আপত্তি কানে নিচ্ছেন না। মেয়ের তো নয়, বলছেন বারবার ভুল করেছি, আর ভুল করতে রাজি নই। এর মাঝখান থেকে বংশী তার ভীষণ দরকারি কাজের জন্য চলে গেল। শম্পা বলল, আর কোনোদিন দেখা করবে না বংশীদা? বংশী হেসে উঠে বলল, এই দেখ, এরপর আর কি বংশীদাকে মনেই থাকবে তোর? শম্পা শান্ত গলায় বলল, আমাকে তোমার এমনই অকৃতজ্ঞ মনে হয় বংশীদা? বংশী বলল, না না, ও আমি এমনি বললাম, জানিসই তো আমি ওসব উঁচুতলার লোকদের দেখলে ভয় পাই। তোমার বন্ধুও পায়, ওকে তো তুই মানিয়ে নিবি বলে পালিয়ে গিয়েছিল বংশী। হ্যাঁ, মানিয়ে নেবার ক্ষমতা শম্পার আছে, তাই বলে মা বাবার পাগলামির হাওয়ায় গা ভাসাতে পারে না। মা বলেছিল, লোকজন নেমন্তন্ন করে ঠিকমতো বিয়ের অনুষ্ঠান করি। শম্পা জোরে হেসে উঠে বলে দিল, দোহাই তোমার মা, আর লোক হাসিও না। এরকম তো আজকাল কতই হচ্ছে। মার গলাটা ক্ষীণ শোনালেও শোনা গিয়েছিল। আমাদেরই আত্মীয় কুটুম্বর বাড়িতে হচ্ছে, কতদিন আগে রেজিস্ট্রি হয়ে গেছে, আবার নতুন করে গায়ে হলুদ টলুদ সব করে ভালো করে বিয়ে হচ্ছে। তাদের অনেক স্বাদ মা, আমার আর বেশি ভালোই স্বাদ নেই। শম্পার বাবা নিশ্চিন্ত চেয়েছিলেন ওরা এখানেই থাকবে, তাই নিজেদের ঘরটাকে ঝালাই টালাই করে দিয়েছিলেন মেয়ে জামাইয়ের জন্য। নিজেদের পাশের ওই ছোট ঘরখানাই যথেষ্ট। কিন্তু শম্পা সে প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছে, বলেছে, বাবা গো, একেই তো ওই এক অপদার্থর গলায় মালা দিয়ে বসে আছি, তার উপর যদি আবার ঘর জামাই বনে যায়, তাহলে তো আমার মরা ছাড়া আর গতি থাকবে না। ঘর জামাই আর পশ্চিপুত্তর, এরাই তো শুনেছি জগতের ওচা। শম্পা হেসে উঠেছিল, না বাবা, ওটা আর করছি না, ওতে তোমাদের প্রেস্টিজটা বড্ড পাংচার হয়ে যাবে মনে হচ্ছে। তবে দেখে শুনে একটা কোঠা ঘরে গিয়েই উঠতে হবে। সেই জন্যেই তো বলছি, একটা ভালো চাকরি আমার বিশেষ দরকার। দাও না বাবা একটা মোটা মাইনে চাকরি বাকরি করে। কত তো কেষ্ট বিষ্টুদের সঙ্গে তোমার চেনা, চেনা দিয়ে কোনো কাজ হয় এই তোর ধারণা? হয় না বলছো? তবে নিজেই উঠে পড়ে লাগি বাবা, দেখো তখন কি একখানা ছবির মতন সংসার বানাবো। শম্পার চোখে আত্মবিশ্বাসের দীপ্তি, শম্পার মুখে দৃঢ়তার ছাপ। কিন্তু এমন অঘটনটা ঘটল কোন যোগসূত্রে? শম্পার মা বাপ তার মাঠ কোঠার ঠেলে গিয়ে উঠল কি করে? সে কি এক অভাবিত যোগাযোগ, অথবা বিধাতার ভাবিত? আপন কাজ করিয়ে নেবার তালে অনেক কৌশল করেন তিনি, আর তার জন্যেও থাকে অন্য আয়োজন। সেই আয়োজনের চেহারাটা এই। শম্পার মা রমলা বিকেলবেলা কোথায় যেন কোন মন্দিরে গিয়েছিল, সেখানে নাকি ভর সন্ধেবেলা কোন কালী সাধিকার ওপর দেবীর ভর হয়। তিনি সেই ভরের মুখে আত্মজনের সর্বপ্রকার আকুল প্রশ্নের উত্তর দেন। রোগ ব্যাধি থেকে শুরু করে হারানো প্রাপ্তি নিরুদ্দেশ, মেয়ের বিয়ে, ছেলের চাকরি, মামলার ফলাফল সবই তার এলাকাভুক্ত। রমলা গিয়েছিল তার আকুল প্রশ্ন নিয়ে। এই অলৌকিকের সংবাদদাত্রী হচ্ছে বাড়ির বাসন মাজার ঝি। রমলা কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি তার সঙ্গে চলে গিয়েছিল। চিরদিনের আত্মসম্ভ্রম বোধ সচেতন, মর্যাদাবোধ প্রখর স্বল্প বাক রমলার এমন অধঃপতন অবিশ্বাস্য বই কি। ঝিয়ের সঙ্গে এক রিকশায় বেড়াতে বেরুনো ভাবা যায় না।
তাছাড়া এত সাহস ওই ঝিটা পেল কখন যে রমলার কাছে এই অলৌকিক কাহিনী ফেঁদে বসে তাকে নেওয়াতে পারল? ঝি ডেকে কাজের নির্দেশ দেওয়া ব্যতীত কবে তাদের সঙ্গে বাড়তি দুটো কথা বলেছে রমলা? অথচ এখন তার সঙ্গে অন্তরঙ্গ সখীর মতো। বিধাতা যাকে অন্য গরণ দিতে চান তাকে দুঃখের আগুনে পোড়ানোই যে তার কাজ। শুধু তো ওই হৃদয়হীন মেয়েটাই নয়, আর একজনও যে তিলে তিলে ক্ষয় করছে রমলাকে অনেক দিন ধরে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, ক্রমশ মাসের পর মাস কেটে যাচ্ছে। সাগর পাড়ে চলে যাওয়া আর এক হৃদয়হীন সন্তান না আসছে ফিরে, না দিচ্ছে চিঠি। যদি বা কখনো দেয়, সে একেবারে সংক্ষিপ্তের পরের নমুনা। মা বাপের অনেক অভিযোগ, অনুযোগ, উদ্বেগ, আকুল প্রশ্নের উত্তরে লেখে, এত ভাবনার কি আছে, মরে গেলে কেউ না কেউ দিতই খবর। জানোই তো আমি চিঠির ব্যাপারে কুঁড়ে। অথবা কখনো কখনো অনেকগুলো পয়সা খরচ করে একটা টেলিগ্রাম করে বসে তার কুশল সংবাদ জানাতে। চিঠি লেখার আলস্যের সপক্ষে তো কুড়েমির যুক্তি, আর ফিরে না আসার সপক্ষে। পড়তে গিয়েছিলি তুই 5 বছরের কোর্স, 9.5 বছর হয়ে গেল, আসিস না কেন? এর উত্তর তা সে তার জীবনের ঘটনাপুঞ্জিতেই প্রকাশিত। পড়ার শেষে বছরখানেক ভ্রমণ করেছে, ইউরোপ আমেরিকার মোটামুটি দ্রষ্টব্যগুলি দেখে নিতে নিতে পেয়ে গেছে চাকরি, যে চাকরিটি এখন উঠতে উঠতে আকাশ ছুটছে। দেশে ফিরে এলে তার 10 ভাগের 1 ভাগ মাইনের চাকরি জুটবে। তবে কোন সুখে ফিরে আসবে সে, কিসের আশায়? শুধু মা বাপকে চোখের দেখা দেখতে? অত ভাবপ্রবণ হলে চলে না। রমলার নিজেরই দাদা আর জামাইবাবু রমলাকে নস্যাৎ করে দিয়ে বলেছেন, পাগল ছাড়া আর কেউ বলবে না ছেলেকে তুই চলে আয় তোর ওই রাজ্যপাট ছেড়ে, এসে আমাদের সঙ্গে নুন ভাত ফ্যান ভাত খেয়ে চাকরি বাকরি করে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়া। তোর এই অস্থিরতার কোনো মানেই হয় না রমলা। রমলা স্বামীর কাছে তীব্র হয়েছে। তুমিও এ কথা বলবে? কটা টাকার জন্যে খোকা চিরকাল পৃথিবীর ও পিঠে পড়ে থাকুক? অভিযুক্ত আসামি বলে উঠতে পারেন, না না, আমি ও কথা বলি না। আমারই কি খোকাকে একবার দেখবার জন্যে প্রাণ যাচ্ছে না? যেটা বললে পিতৃহৃদয়ের পরিচয় দেওয়া যেতে পারত, কিন্তু কি করে দেবে সে পরিচয়? চাকরির বাজারের হালচাল জানে না সে, তাই সে শুকনো গলায় বলে, না বললেই বা উপায় কি? ওকে আমি মাথার দিব্যি দিয়ে ফিরিয়ে এনে ওর উপযুক্ত কোনো কাজ জুটিয়ে দিতে পারবো? সেখানে রাজার হালে রয়েছে। শুধু রাজার হালে থাকাটাই সব? মা বাপ, নিজের দেশ, সমাজ এসব কিছুই নয়? সেটা তার বিবেচ্য। মানু হতাশ গলায় বলেছে, মানুষ মাত্রই তো এটাই জানে, রাজার হালে থাকাটাই সব। আমি এবার ওকে দিব্যি দিয়ে চিঠি দেব, রমলা উত্তেজিত গলায় ঘোষণা করেছিল, এবং দিয়েও ছিল সে চিঠি। ঈশ্বর জানেন কি দিব্যি দিয়েছিল সে, কিন্তু সে চিঠির আর উত্তর এলো না। প্রত্যাশার দিনগুলি ঝাপসা হতে হতে ক্রমশই মিলিয়ে যাচ্ছে। এরপর যদি রমলা সরাসরি দেবীর মুখ থেকে আপন বিদীর্ণ হৃদয়ের প্রশ্নের উত্তর পাবার আশ্বাস পায়, তাহলে ছুটে যাবে না সেখানে? সে আশ্বাসটা কার কাছ থেকে পাচ্ছে তা কি বিবেচনা করে দেখতে বসবে? ওই বাসন মাজার ঝিটাকেই তখন তার কাছে দেবীর অংশ বলে মনে হয়েছে। অথচ মাত্র কিছুদিন আগেও কি রমলা স্বপ্নেও ভাবতে পারত সে এমন একটা গ্রাম্য কাজ করতে পারবে? অলকার গুরুভক্তির বহর দেখে সে মনে মনে হেসেছে। রমলার শাশুড়ি যখন বেঁচে ছিলেন তখন রমলা বরের বদলির চাকরি সূত্রে বাইরে বাইরে ঘুরছে। জানে না শাশুড়ি কুসংস্কারাচ্ছন্ন ছিলেন কি সংস্কার মুক্ত ছিলেন, কিন্তু কলকাতায় হেড অফিসে বদলি হয়ে স্থায়ীভাবে কলকাতায় থাকা অবধি বড় যাকে দেখেছে তার নীতি নিয়ম,
কারো অসুখ করলে বড়গিন্নি ডাক্তারের ওষুধের থেকে অনেক বেশি আস্থা রাখেন মা কালীর খাড়া ধোয়া জল অথবা মসজিদের জল পড়ার ওপর। রমলা মনে মনে ওই বড় যাকে মুখু গাইয়া ছাড়া আর কিছু ভাবেনি কখনো। কিন্তু তখন তো রমলার টাটকা, তখন রমলার ছেলে টকাটক করে ফার্স্ট হয়ে হয়ে ক্লাসে উঠছে। তখন রমলার ছবির মতো মেয়েটা নেচে গেয়ে সারাদিন অনর্গল ছড়া আবৃত্তি করে বাড়ি মাত করে রাখছে। তখন রমলা কেমন করে জানবে সন্তানের মাকে ভূত ভগবান সবই মানতে হয়, মানতে হতে পারে। রুদ্ধ দ্বার কক্ষে দেবী রমলার কোন প্রশ্নের কি উত্তর দিলেন তা রমলাই জানে আর দেবী জানেন। তবে বাড়ি ফিরল রমলা যেন কি এক আশা প্রত্যাশা ছল ছল করতে করতে। ঘরে ঢুকে দেখল স্বামী চুপচাপ বিছানায় বসে। থমকে বলল, এভাবে বসে যে? মানুষ এ কথার উত্তর না দিয়ে প্রশ্ন করল, একা একা কোথায় গিয়েছিলে? একা নয়, সংক্ষিপ্ত উত্তর দিল ছোট বউ। তারপর হঠাৎ নিজে থেকেই বলে উঠল, গিয়েছিলাম এক জায়গায়, পরে বলবো। খোকার একটা চিঠি এসেছে বিকেলে, তোমায় খুঁজছিলাম। খোকার চিঠি এসেছে? রমলা বিহ্বলভাবে তাকিয়ে থাকে। খোকার চিঠি এসেছে? সত্যি এসেছে? ওগো, তাহলে তো জগতে অবিশ্বাসের কিছু নেই। এইমাত্র জেনে এলাম শিগগির খবর আসবে, আর আজই। কোথায় চিঠি? দাও। কাকে লিখেছে? রমলার কণ্ঠে ব্যস্ততা। মানু আস্তে বালিশের তলা থেকে চিঠিটা বার করে দিয়ে বলে, তোমার চিঠি। আমি কিন্তু খুলে দেখেছি। ধৈর্য ধরা শক্ত হচ্ছিল। তার জন্য এত কৈফিয়ত দেবার কি আছে? কি লিখেছে? ভালো আছে তো? ভালো? হ্যাঁ, ভালো আছে বই কি। মানুর গলার স্বরে বিদ্রুপের ছায়া। রমলার নিয়ম ছেলে চিঠি এলে তাড়াতাড়ি চোখ বুলিয়ে নিয়ে পরে বসে ধীরে সুস্থে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। যত সংক্ষিপ্ত চিঠিই হোক, বারবার না পড়লে যেন হয় না রমলার। আজ কিন্তু ওই চোখ বুলিয়ে নিয়েই বসে পড়ে রমলা। দ্বিতীয়বার আর পড়তে পারে না। রমলার মুখটা সাদা দেখায়। তোমার দিব্যি দেওয়ার প্রতিক্রিয়া? মানু তেমনই বিদ্রুপ আর হতাশার স্বরে বলে, আমি জানতাম এই রকমই যে একটা চিঠি আসবে, এ আমার ধারণা ছিল। তা যাও, ছেলের নেমন্তন্নে ছেলের বাড়ি ঘুরে এসো। কত বড় আশ্বাস দিয়েছে, রাহা খরচ পাঠাবে। এই ছেলের কাছে তুমি কাঁদুনি গাইতে গেছলে, মান রাখলো তার? রমলা কিছুক্ষণ স্তব্ধ হয়ে আসতে বলে, সে দেশটা এত ভালো লেগে গেল তার যে জন্মভূমিতে একবারের জন্যেও আসতে ইচ্ছে করছে না। ও পক্ষ থেকে এর আর কোনো উত্তর এলো না। রমলা আবার বলল, সেখানে বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, সে দেশের নাগরিক হয়ে বসেছে। তাহলে বিয়েটাই কি করতে বাকি আছে? না থাকাই সম্ভব। আমার দুটো সন্তানকেই হারিয়ে ফেললাম। বিদেশে পড়তে না পাঠালে এমন হতো না। শম্পাকে আমরা বিদেশে পড়তে পাঠাইনি, ওর কথা আলাদা। ওকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, ওর খবর পেয়েও চুপ করে বসে থেকেছ। রমলাও যে ওই অপরাধের শরিক তা মনে পড়িয়ে দেয় না তার স্বামী। এখনও তিনি চুপ করে মাথা ঝুঁকিয়ে বসে থাকে। হয়তো মনে মনে ভাবে, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারলাম না, এই দুঃখ। এই কথা ভাবেনি, প্রায়শ্চিত্ত করার সুযোগ তখনই এসে যাবে। এলো এক অদ্ভুত যোগাযোগ। নইলে পুলক সংঘর সেই ছেলের দলের একজন তাদের স্মারক পুস্তিকাখানা আজই অনামিকা দেবীকে দেবার জন্য আসবে কেন? আর ঠিক সেই সময়টাতেই তাদের অনামিকা দেবী বাড়িতে অনুপস্থিত থাকবে কেন? অবশ্য এমন অনুপস্থিত তো 12 মাসই থাকে বকুল। ছেলেটা শুধু বইখানা দিয়েই চলে গেলে কিছুই ঘটতো না, কিন্তু ঘটতেই হবে যে।
লগ্ন এসে গেছে সেই অঘটন ঘটনা ঘটবার। তাই ছেলেটা বইটাকে চাকরের হাতে না দিয়ে বাড়ির কারুর হাতে দিয়ে যাবার বায়না নেয়, আর সেটা দেবার পর সেই বাড়ির লোককে বলে যায়, ওকে বলে দেবেন সেদিন যে মেয়েটিরকে পৌঁছে দিতে বলেছিলেন তাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছিলাম, আর বলবেন সামনের মাসে যদি আমাদের ম্যাগাজিনের জন্য একটা। কিন্তু শেষাংশটা কে শুনেছে? কানের পর্দায় আছাড় পড়েছে শুধু যে মেয়েটাকে। কে সেই মেয়ে? কেমন দেখতে? কিরকম বয়স? কোথায় পৌঁছে দিয়েছিলে? একটা মাঠ কোঠায়? কোথায় সেই মাঠ কোঠা? দেখিয়ে দেবে চলো, দেখিয়ে দেবে চলো, এখনই। হ্যাঁ হ্যাঁ, এখনই তো। এখন ছাড়া আবার কখন? তোমায় আমি ছাড়বো নাকি? ট্যাক্সিতে? তাছাড়া আবার কি? চলো চলো, দেখে আসি, চিনে আসি, সত্যি কিনা বুঝে আসি, তারপর দেখব প্রায়শ্চিত্ত করতে পারি কিনা। রমলা বলেছিল আমিও যাব, কিন্তু রমলা তখন যেতে পায়নি। যদি ঠিক না হয়, যদি রমলাকে ভেঙে গুঁড়ো হয়ে ফিরতে হয়, তার চাইতে একেবারে নিশ্চিত হয়ে প্রস্তুতি নিয়ে ভোর সকালে দেখা যাক সে মেয়ে আবার কেমন করে হারিয়ে যায়। রাজেন্দ্রলাল স্ট্রিটের সেই বাড়ি, কত জন্ম মৃত্যুর সাক্ষী, কত উৎসব আর উত্তেজনা, আলোড়ন আর আয়োজনের হিসেব রক্ষক, কত সুখ দুঃখের নীরব দর্শক। তার এই চারখানা দেওয়ালের আড়ালে 3 পুরুষ ধরে যে জীবনযাত্রা প্রবহমান, তার ধারা আপাত দৃষ্টিতে হয়তো স্থিমিত, নিরুচ্চার, তবু মাঝে মাঝে সেখানে ঘুরিয়ে ওঠে। হয়তো এবাড়ির প্রতিষ্ঠাতা সেই চির বিদ্রোহী গৃহিণী সুবর্ণলতার আত্মার নিষ্ফল বেদনা, এর প্রতিটি ইঁটের পাঁজরে পাঁজরে শ্বাসরুদ্ধ হয়ে আছে বলেই সেই রুদ্ধশ্বাস বিকৃত হয়ে দেখা দেয়। তবু এদের নিত্যদিনের চেহারা বর্ণহীন, বৈচিত্র্যহীন, স্থিমিত। নিত্যদিন ঘড়ির একই সময়ে এদের রান্নাঘর থেকে উনুন ধরানোর চিহ্ন বহন করে ধোঁয়া ওঠে। একই সময়ে চাকর যায় বাজারে, রান্নার শব্দ, বাসন মাজার শব্দ, বাটনা বাটার শব্দ আর মহিলাদের অসন্তোষ এবং অভিযোগের মুখর কণ্ঠের শব্দ জানান দেয় এরা আছে, এরা থাকবে। হয়তো পৃথিবীতে এরাই থাকে যাদের দিন রাত্রিগুলো একই রকম, শুধু এদের উৎসবের দিনগুলো অন্যরকম, মৃত্যুর দিনগুলো অন্যরকম। সেই অন্য রকমের ছায়া নেমেছে আজ এ বাড়ির আকাশে। বাড়ির এদিকের ঘরে যখন বহু দুঃখ, বহু যন্ত্রণা আর বহু প্রত্যাশার শেষে একটি পুনর্মিলনের নাটক অভিনীত হচ্ছে, আর এক ঘরে তখন বিচ্ছেদের মর্মান্তিক দৃশ্য। মর্মান্তিক, বড় মর্মান্তিক। এবারই সেই ছটফটে ঝলমলে বেপরোয়া উদ্দাম মেয়েটা একেবারে স্থির হয়ে গিয়ে শুয়ে আছে নীল মুখ আর মুদিত চোখ নিয়ে। তার ঘরের মধ্যে সরাহত বাঘের মতো যে মানুষটা এ দেয়াল থেকে ও দেয়াল অবধি এলোমেলো পায়চারি করে বেড়াচ্ছে, তার চোখের আগুন নিভে এসেছে। বোঝা যাচ্ছে একটু পরে ঘাড় লটকে পড়বে ও। আর ওই নিথর হয়ে যাওয়া মেয়েটার বিছানায় লুটোপুটি করে বিছানাটাকে আর নিজেকে বিধ্বস্ত করে যে মানুষটা কান্না চাপার ব্যর্থ চেষ্টায় বেশি করে কেঁদে উঠছে, তার আর এখন মনে পড়ছে না। হঠাৎ চিৎকার করে ওঠে, আমি কি কাজ করে ফেলেছি। তার এখনকার মন তীব্র আর্তনাদে বলে উঠতে চাইছে, আমার খুকু, আমার বেবি, আমার কৃষ্ণা, আমার সর্বস্বই যদি চলে গেল, তবে আর আমার মিথ্যার জাল বুনে বুনে মুখ রক্ষার চেষ্টার দরকার কি? কি দায়? ওই নিষ্ঠুর হৃদয়হীন লোকটা অলকাকে শাসন করতে এসেছিল, বলেছিল চুপ, একদম চুপ করে থাকো। এতদিন আমি চুপ করে থেকেছি, এবার থেকে তোমার পালা। কিন্তু পারেনি অলকা নামের ওই অতি আধুনিকা হবার চেষ্টায় বিকৃত হয়ে যাওয়া মানুষটা, যে নাকি ওই সুবর্ণলতার বংশধরের বউ, রাজেন্দ্রলাল স্ট্রিটের এই বাড়িটার খানিকটা অংশে যার আইনসঙ্গত অধিকার। হ্যাঁ,
সেই আইনসঙ্গত অধিকারের বলেই অলকা তার পেইন্ট করা মুখ আর রং মাখানো ঠোঁট বাঁকিয়ে বলতো, আমার ঘরে আমি যা খুশি করব, কারুর কিছু বলতে আসার অধিকার নেই। বেশ করব, আমার মেয়েকে আমি নাচাবো, গাওয়াবো, সমাজে ছেড়ে দেব। এবাড়ির এই ঘুণ ধরা দেওয়ালের খাঁজে খাঁজে যে সনাতনী সংস্কার এখনও বসে আছে আর এ সংসারের জীবনযাত্রার ওপর চোখ রাঙাতে আসছে, তাকে আমি মানি না, মানব না। তোমরা হচ্ছ কূপমণ্ডূক, তোমাদের কাছে অগ্রসর পৃথিবীর খোলা হাওয়া এসে ঢোকে না। তোমাদের বাড়িতে নাকি এক প্রগতিশীল লেখিকা আছেন, অন্তত শুনতে পায় বাইরের জগতে পাঠক সমাজে তার নামের ওই বিশেষণ, কিন্তু আমি তো তার প্রগতির কোনো চিহ্নই দেখি না। তিনি তোমাদেরই মতো আচ্ছন্ন সংস্কারে, না হলে আমাকে এত লড়তে হতো না। আমি একটু অনুকূল বাতাস পেতাম। আমি কোনো আনুকূল্য পাইনি কারো কাছে। সারা জীবন প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে নৌকাকে কূলের দিকে নিয়ে চলেছি। এমনকি তুমি স্বামী, তুমিও আমার প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি ব্যাপার অপছন্দ দৃষ্টিতে দেখে এসেছো। কোনোদিন সাহায্য সহায়তা করনি। তবু দেখো, আমি কি হেরে গেছি? না হার মেনেছি? না, হার আমি মানব না। আমার জীবনে যা পাইনি, আমি যে জীবন পাইনি, সেই জীবন, সেই পাওয়া আমার মেয়েকে আমি দেব। প্রায় এই রকম নাটকীয় ভাষাতেই কথা বলে এসেছে অলকা এ যাবৎ। অপূর্ব চুপ করে থেকেছে, চুপ করে থাকতে বাধ্য হয়েছে। প্রতিবাদ তুললেই অলকা এমন ঝড় তোলে যে বাড়িতে মান সম্মান বজায় থাকে না। অথচ আজকালকার দিনে এই রাস্তার ওপারকার বাড়ির ভাগ ছেড়ে দিয়ে মান সম্মান নিয়ে অন্যত্র চলে যাওয়াও সহজ নয়। তাই চুপ করে থাকতে হয়েছে অপূর্বকে, এবং অলকা ওই চুপ করিয়ে রাখার আত্মপ্রসাদে ডগমগ করতে করতে একটা অজানা জগতের দিকে অন্ধের মতো ছুটেছে। সেই ছোটাটার বাহন তার মেয়ে, যে মেয়েটা এখন জবাব দিয়েছে, না আর কোনো দিন তাকে নিয়ে ছুটতে পারবে না অলকা। এখন তাই অপূর্বর দিন এসেছে, কথা বলার দিন। আগুনের ডালার মতো দুই চোখে ওই শোকা হতার দিকে তাকিয়ে নির্মাইকের মতো বলেছে, চুপ 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 করে থাকো। টু শব্দ নয়, কিন্তু সে শব্দ তো করেই বসে আছে তার আগে অলকা। মাতৃহৃদয় কি একবারও হাহাকারে ফেটে না পড়ে পারে? অলকা আত্মগ্লানিতে হাহাকার করে উঠে বলেছে, আমি কি করলাম, আমি কি করলাম? আমি লোক লজ্জার ভয়ে আমার সোনার খুকুকে হারালাম। ওরে খুকু, কেন আমি তোর নিষ্ঠুর বাপকে ভয় করতে গেলাম? কেন তোকে নিয়ে এদের সংসার ছেড়ে চলে গেলাম না? তারপর আর বলতে পায়নি অলকা। চিরদিনের মুখরা ওই মেয়েটাকে, চিরদিন চুপ করে থাকা মানুষটা চুপ করিয়ে দিয়েছে। কিন্তু তাতে আর কি লাভ হলো? ওই একেবারে হাহাকারেই তো সংসার শুদ্ধ লোক জেনে ফেলেছে ঘটনাটা, জেনে ফেলেছে ঝি চাকরেরাও, অতএব পাড়ার লোকও জেনে ফেলল বলে এ সংসারের অন্য সদস্যরা সাধ্যপক্ষে অলকার ঘরের সামনে এসে দাঁড়াতো না। অলকার ঔদ্ধত্য, অলকার স্বেচ্ছাচার, অলকার বিশ্ব নস্যাৎ ভাব সকলকেই দূরে সরিয়ে রাখত। কিন্তু আজ আর অলকার সে গৌরব নেই। আজ অলকার মুখের রং গেছে মুছে, চোখের কাজল গেছে ধুয়ে, উদ্ধত উচ্চ চূড়া খোপাটা গেছে ভেঙে লুটিয়ে। অলকা পরাজিতের চেহারা নিয়ে পড়ে আছে। তবে আর আসতে বাধা কি? একটি বিধবা কন্যার আর একটি মৃত কন্যার সন্তান সন্ততিকুল নিয়ে এবং বাতের রোগ যন্ত্রণা নিয়ে এসে দাঁড়িয়েছেন মেজ জেঠি স্বয়ং, যিনি অলকার মুখই দেখতেন না। এসেছেন বড় গিন্নি তার জ্বালা ভরা প্রাণ নিয়ে। ছেলের বউ কোনো দিনই তাকে মানুষ বলে গণ্য করত না, গুরুজন বলে সমীহ করত না। তিনিও তাই ওই ভিন্ন হয়ে যাওয়া ছেলে, ছেলের বউয়ের ছায়াও মারাতে আসতেন না। কিন্তু আজকের কথা স্বতন্ত্র। আজ ওই প্রতিপক্ষের সকল দর্প চূর্ণ।
যাকে নিজের প্রাণ ফেটে তবু তিনি মনের অগোচরে উচ্চারণে বলে বসেছেন, হে নারায়ণ, দেখলাম দর্পহারি নামই তোমার আসল নাম। ঘরের একাংশে কোণের দিকে ছায়ার মতো দাঁড়িয়ে আছে শম্পা আর তার মা বাবা। যে শম্পা বহুদিন পর আজই প্রথম আবার এ বাড়িতে এসে আহ্লাদে, বেদনায়, বিস্ময়ে, কৌতূহলে চারিদিকে তাকিয়ে দেখছিল। সহসা উঠল ওই আর্তনাদ, বাতাস বিদীর্ণ করে, আমি কি করলাম, আমি কি করলাম, ভগবান তুমি কি করলে, তুমি কি করলে। এ শোকের সান্ত্বনা আছে, আমি কি করলাম, এ শোক সান্ত্বনার বাইরের। শম্পা অবাক হয়ে যেন নিজের ভাগ্যও দেখছিল। এতদিন কিছু হলো না, ঠিক আজই ঘটল এই দুর্ঘটনা। শম্পা একটা অদ্ভুত বিষাদ বেদনায় আচ্ছন্ন হয়ে দাঁড়িয়েছিল ওই নীল হয়ে যাওয়া মেয়েটার স্তব্ধ দেহটার দিকে তাকিয়ে। ওই মেয়েটা শম্পার শৈশবের সঙ্গিনী নয়, চিত্তজগতের সঙ্গী নয়, এমনকি সম্পর্ক সূত্রে যে বন্ধনটুকু থাকা উচিত সে বন্ধনেরও গ্রন্থি ছিল না পরস্পরের মধ্যে। তবু তারা দুজনে প্রায় সমবয়সী, দুজনে একই ছাদের নিচে থেকেছে জন্মাবধি। তখন অপূর্ব তার স্ত্রী কন্যা নিয়ে রান্নাঘর আলাদা করে ফেলেনি। তখন শম্পা আর ওই মেয়েটা একসঙ্গে খেলেছে, একত্রে বসেছে। এতদিন শম্পা অনুপস্থিত ছিল, জানতে পারেনি ওদের ওই কাঁচের পার্টিশন দেওয়া ঘরের আড়ালে কি ঘটেছে, সে ঘটনা কোন পরিণতির দিকে এগোচ্ছে। আজ এইমাত্র এসে চরম পরিণতির মুখোমুখি দাঁড়িয়ে কিছু ভাববার ক্ষমতা হারিয়ে ফেলেছে শম্পা, শুধু আচ্ছন্ন হয়ে তাকিয়ে আছে। আর এ বাড়ির আর অন্য সদস্যরা, অলকা নামের ওই প্রগতিশীল মহিলাটির কাছে যে নাকি চিরদিন ব্যঙ্গের পাত্রী, সেই লেখিকা বকুল, এ বাড়িতে যে বেমানান, এ বাড়িতে যে নিজেকে গুটিয়ে রাখার ভূমিকাতেই অভ্যস্ত, তাকেও এখানে আসতে হয়েছে বই কি, সম্পর্কের দায় নয়, হৃদয়ের দায়ী। বকুলও মনের মধ্যে কোনখানটায় যেন চিনচিন করছে, আমরা মেয়েটাকে তাকিয়ে দেখিনি, আমরা আমাদের কর্তব্য করিনি, ওকে ওর ওই নির্বোধ আর আধুনিকতার বিকারগ্রস্ত মায়ের হাতে সমর্পণ করে রেখে দিয়েছি। ওর এই পরিণামের ভয়াবহ আশঙ্কা কি আমাদের মনের মধ্যে উকি মারেনি? মেরেছে। তবু আমরা ওর ছাগল, ও যেদিকে ইচ্ছে কাটুক বলে দায়িত্ব এড়িয়ে বসে থেকেছি। সেই ভয়াবহতাই এসে চিলের মতো ছোঁ দিয়ে নিয়ে গেল মেয়েটাকে। আর কিছু করবার নেই, ভুল সংশোধনের আর কোনো উপায় নেই, না আমাদের না ওর মার। কিন্তু ওর বাপই কি নির্দোষ? সে কি তার কর্তব্য করেছে, নাকি এক নিষ্ঠুর হিংস্রতায় বসে বসে অপেক্ষা করেছে কবে মা দর্পচূর্ণ হয়? অসম্ভব, এ হয়তো অসম্ভব। তবু চুপ করিয়ে দেওয়া অলকা মাঝে মাঝেই বাঁধ ভেঙে কথা বলে উঠেছে, তীব্র অভিযোগের কথা। জানি জানি, খুব আহ্লাদ আজ তোমার শত্রুর হার হয়েছে। বরাবর তুমি আমায় শাসিয়েছ, এত বাড়াবাড়ির প্রতিফল একদিন পাবে। পেলাম সে প্রতিফল, এখন আহ্লাদ হবে না তোমার? লড়াইয়ে জেতার আহ্লাদ? বকুল এগিয়ে আসে। যে বউটা চিরদিনই ঔদ্ধত্যের সঙ্গে তার কথাকে নস্যাৎ করে এসেছে তাকে দৃঢ় স্বরে বলে, এসব কি কথা হচ্ছে অলকা? শুধু তোমারই কষ্ট হচ্ছে, অপুর হচ্ছে না? অলকা মুখ তুলে লাল লাল চোখে বলে, উপদেশ দিতে এসেছেন, দিন পেয়েছেন, তার সদ্ব্যবহার করবেন বই কি। তবে এদিন আপনাদের পেতে হতো না ওই যে নিষ্ঠুর লোকটা যার দুঃখে সহানুভূতি আসছে আপনার, তার জন্যেই এই দিন পাওয়া আপনাদের। আমি আপনাদের ওই পচা সমাজকে মানতাম না, আমি কলঙ্ককে কেয়ার করতাম না, শুধু ওর ভয়ে, হ্যাঁ শুধু ওর ভয়েই খুকু আমার। বকুল আস্তে আস্তে সরে গেল। ওই অনুতাপে জর্জরিত বিকারগ্রস্ত মানুষটা এখন প্রায় পাগলের শামিল। ওর কথায় কান দেওয়া চলে না। এখন উদ্ধার হতে হবে এই বিপদ থেকে। এই মৃত্যু শোকের পবিত্রতা নিয়ে আসেনি, এসেছে বিপদের ভয়াবহতা নিয়ে। বকুল বাইরে এসে ডাকলো, ছোটদা। যা করবার ওই ছোটদাকেই করতে হবে।
তারপর বকুল দালানের এধারে, যেখানে উঁচু দেয়ালে এ বাড়ির প্রাক্তন কর্তা প্রবোধচন্দ্র আর তার গৃহিণী সুবর্ণলতার ছবি টাঙানো আছে, সেধারে চলে এলো। সেদিকে তাকিয়ে রইল না, অন্য আর একদিকে তাকিয়ে মনে মনে বলল, মা, তুমি কি অহরহ এই মুক্তিই চেয়েছিলে? এই শৃঙ্খল মুক্তি? তোমার প্রাণ কুটে যাওয়ার ফল কি এই? বকুলের এ প্রশ্নের প্রতিধ্বনি উঠেছে সুবর্ণলতার আরও একটা আত্মজার কণ্ঠে। কিন্তু এটাই কি চেয়েছিলাম আমরা? আমি, তুমি, আমাদের মা, দিদিমা, দেশের অসংখ্য বন্দিনী মেয়ে? এটাই কি এই স্বাধীনতার রূপ, যে স্বাধীনতার জন্যে একদা পরাধীন মেয়েরা পাথরে মাথা কুটেছে, নিরুচ্চার আর্তনাদে বিধাতাকে অভিসম্পাত করেছে? এ কি সেই মুক্তির আলো, যে মুক্তির আশায় লোহার কারাগারে শৃঙ্খলিতা মেয়েরা তপস্যা করেছে, প্রতীক্ষা করেছে? না বকুল, আমরা চাইনি। বকুলের সামনের টেবিলের ওপর যে খোলা চিঠিটা পড়ে রয়েছে, তার ওপরের পৃষ্ঠার এই কটা লাইনের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে বকুল, যেন অক্ষর গুনে গুনে পড়ছে। তারপর কলমটা তুলে নিল প্যাডটা, লিখতে লাগলো আস্তে আস্তে। কে জানে ওই চিঠিটারই জবাব দিচ্ছে না নিজের প্রশ্নেরই জবাব খুঁজছে। কিন্তু আমাদের চাওয়া নিয়েই কি পৃথিবী চলবে? এই অনন্তকালের পৃথিবী কখন কি কারুর চাওয়ার মুখ চেয়ে চলেছে, চলার পথ বদল করেছে, অবহিত হতে থমকে দাঁড়িয়েছে? প্রকৃতি তার অফুরন্ত সম্পদের ডালি নিয়ে যে ঋতুচক্রে আবর্তিত হচ্ছে, সে কি কারুর চাওয়ার উপর নির্ভর করে? জগতে যা কিছু ঘটে চলেছে, সে কার ইচ্ছায়? যা কিছু অসঙ্গতি, যা কিছু ভালো মন্দ, কার তপস্যায়, কার মাথা কোটায়? কারুর নয়, মানুষের ভূমিকা কাটা সৈনিকের। আমরা ভাবছি মরছি, আমি করছি, তুমি করছো, ওরা করছে, এরা করছে, কিন্তু সেটা কি সত্যি? পৃথিবী তার আপন নিয়মে চলে, প্রকৃতি তার আপন নিয়মে চলে, সমাজও তার আপন নিয়মে চলে, মানুষ সেখানে নিমিত্ত মাত্র। তবু মানুষ বদ্ধপরিকর হয়ে সংকল্প করে, এটাকে আমি নিয়ন্ত্রণ করব। তাই অহরহই তোড়জোড়, অহরহই তাল ঠোকা, আর অহরহই মাথা ঠোকা। ওই তাল ঠোকার দল আপন বুদ্ধির অহংকারে সমাজের একটা ছাদ গড়ে ফেলে সেটাকেই চালাতে চায়, আর না চললে আর্তনাদ করে মরে। গেল সব রসাতলে গেল। যেমন বন্যায় যখন গ্রাম নগর ফসলের ক্ষেত ডোবে, আর্তনাদ ওঠে, গেল সব গেল। কিন্তু ও আর্তনাদে মহাকালের কিছু যায় আসে না। পৃথিবীর কোথাও কোনো ক্ষতচিহ্ন থাকে না। যে ক্ষতি, সে ক্ষতি ব্যক্তি মানুষের, যা লাভ লোকসান সে জনা কয়েক লোকের। তারা যেমনটি চেয়েছিল পেল না, যে জীবনের স্বপ্ন দেখেছিল সেটা হলো না, সেটা ভেঙে গুঁড়ো হয়ে গেল। শুধু এই, তার বেশি কিছু নয়। সেই ধ্বংসের ওপর আবার নতুন ফসল ফলে, আবার নতুন গ্রাম শহর গড়ে ওঠে। আমরা আপন কল্পনায় সমাজের একটা ছাঁচ গড়েছিলাম। আমাদের সর্বাঙ্গের শৃঙ্খল যেখানে যেখানে অসহনীয় যন্ত্রণায় পীড়িত করেছে, সেখানটায় বন্ধন শিথিল করতে চেয়েছিলাম। ভেবেছিলাম এই শেকলে নাট বল্টু কবজা স্ক্রু এগুলো একটু আলগা হোক। কিন্তু আমাদের চাওয়াই তো শেষ চাওয়া নয়, আরও চাওয়ার পথ ধরে ওই স্ক্রু কবজা নাট বল্টুগুলো খুলে খুলে ছিটকে পড়ে হারিয়ে যাচ্ছে, যাবেই। কারণ আর এক নতুন ছাঁচ জন্মাবার অপেক্ষায় রয়েছে। এইভাবেই এই অনন্তকালের পৃথিবীর অফুরন্ত জীবজগৎ মহাকালের খাজনা জুগিয়ে যাচ্ছে। তারা ভাবছে, চেষ্টা করছে, প্রত্যাশা করছে, তপস্যা করছে, লড়াই করছে, তারপর কোথায় বিলীন হয়ে যাচ্ছে। তাই এক যুগে যা নির্ভুল ছাঁচ
পরবর্তী যুগে তা ভুলে ভর্তি। বহু চিন্তাবিদের চিন্তার ফল, বহু কল্যাণকামীর কল্যাণ চেষ্টা আর বহু তাপসের তপস্যার ফল যে সমাজ ব্যবস্থা, তাকে দেখে দেখে পরবর্তীকাল ব্যঙ্গ করে, বিদ্রূপ করে, অবজ্ঞা করে, ভাবে কি বোকা ছিল ওরা, কি মুখ্যু। তবু সমাজ চিরদিনই জীবন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাবে, কারুর চাওয়ার ধার ধারবে না। চিঠি হয়তো লিখছে বকুল, তার শেষ দি পারুলের চিঠির জবাব। না হলে সামনের খোলা চিঠির পাতা উল্টোনো কেন? ও পিঠে যা লিখেছে পারুল সেটা আবার একবার দেখতে বসলো কেন? ভুল করে হয়তো উল্টো পিঠটা উল্টেছে বকুল, তাই আগের কথাগুলোর সঙ্গে যোগসূত্র খুঁজে পাচ্ছে না। পারুল সব সময় ধরে ধরে পরিষ্কার করে লেখে। এখনো এই উত্তাল প্রশ্নেও তার হাতের লেখায় দ্রুততার ছাপ তেমন নেই যেমন থাকে বকুলের লেখায়। অনামিকা দেবী হয়ে অনেক লিখতে হয় বকুলকে, তাই ও যখন বকুলের কথা লিখতে বসে তখন দ্রুততা আর ব্যস্ততার ছাপ। পারুলের বাইরের জীবন চিরদিনই শান্ত ছন্দে আবর্তিত, শুধু পারুলের ভিতরের জীবন চির অশান্ত। তবু পারুল মুক্তোর মতো অক্ষর লিখতে পারে, লিখছে। একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল কিছুদিন আগে, তোকে ছাড়া আর কাকে বলবো। হঠাৎ খবর পেলাম শোভনের ভয়ানক অসুখ। অফিসে হঠাৎ চৈতন্য হারিয়ে চেয়ারেই পড়ে গিয়েছিল, হসপিটালে নিয়ে গেছে। অফিসেরই একটি চেনা ছেলে, আমি যখন একবার গিয়েছিলাম মাসিমা মাসিমা করত, খবরটা সেই পাঠিয়েছে। বুঝতেই পারছিস কি অবস্থায়, কি ভেবে ছুটে গিয়েছি। গিয়ে দেখি হাসপাতাল থেকে বাড়িতে এনেছে, আর দেখলাম রেখা সেবা করছে। খবরটা ওকেও দিয়েছিল। আমার ছুটে চলে যাওয়ার জন্যে তো সঙ্গী জোগাড় করতে হয়েছিল, তার জন্যে যেটুকু দেরি হয়েছিল। ওর তো তা হয়নি, ও নিজেই চলে গেছে। মনের অগোচরে পাপ নেই বকুল। সেই প্রায় অচৈতন্য ছেলেটাকে দেখেও আমার মন বলে উঠেছিল, ভগবান যা করেন মঙ্গলের জন্যে করেন। এ কথাটা কোনো দিন বিশ্বাস করতাম না, আজ করলাম। শোভনের সেই মৃত্যুতুল্য অসুখী শোভনকে আবার জীবনের স্বাদ ফিরিয়ে দিল। অসুখের বদলে আবার সুখ ফিরে পেল শোভন। মাতৃহৃদয়ের ব্যাকুলতা নিয়ে গিয়েছিলাম, কিন্তু মাতৃ অধিকারের দাবি নিয়ে ছেলের শিয়রে বসতে পারলাম না। বহিরাগতের মতোই শুধু কাছে একটু বসলাম, শুধু বউকে জিজ্ঞেস করলাম কি অবস্থা, কি ওষুধ খাচ্ছে, ডাক্তার কি বললে, আবার ডাক্তার কখন আসবে। জিজ্ঞেস করলাম কদিন হাসপাতালে থাকতে হয়েছিল। শুধু জিজ্ঞেস করিনি তুমি কবে এলে, কখন এলে। যেন আছে যেমন বরাবর ছিল। ওর আসনে গিয়ে ও যখন পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে তখন আর কেন মনে করিয়ে দিই একদিন তুমি স্বেচ্ছায় এ আসন ত্যাগ করে চলে গিয়েছিলে। শোভনের তৃষিত দৃষ্টি যে সব সময় বউকেই খুঁজছে, এ নিয়ে মনে কোনো অভিমান জমে ওঠেনি বকুল, জমে ওঠেনি কোনো ক্ষোভ। মনে হয়েছিল বাঁচলাম, আমি বাঁচলাম, ভালোবাসার সত্যি চেহারা দেখে বাঁচলাম, বাঁচলাম বৌমাকে আবার চাকর টাকরকে বকতে দেখে, বাড়ি অগোছালো করে রেখেছে কেন বলে। বাঁচলাম বৌমা আবার রান্নাঘরে ভাড়ার ঘরের কেন্দ্রে প্রতিষ্ঠিত হয়েছে বলে। শোভনের যা কিছু খাওয়ার দরকার বৌমাই করে, এবং এমন নিপুণভাবে করে যে স্বীকার করতে লজ্জা হয় না আমার দ্বারা এর শিকিও হতো না। আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছিল শোভন। ওর মুখে নতুন স্বাস্থ্যের ও লাবণ্যের সঙ্গে যে আশা আর আনন্দের লাবণ্য ফুটে উঠেছিল সেটা দেখে বটতে যাচ্ছিলাম। বুঝলাম
বউয়ের আশা, দুজনের মধ্যেকার ভুল বুঝাবুঝির অবসান, এটাই ওর পক্ষে মৃত্যু সঞ্জীবনীর কাজ করেছে। ভাবলাম এবার পালাই, বেশি স্বাদ পাবার লোভে কাজ নেই। শুধু সেই হতভাগা ছেলেটাকে বোর্ডিং থেকে আনবার কথা বলে যেতে পারলেই। সেদিন শোভন বেশ ভালো আছে, ভাবলাম এইবার বলি। যেতে গিয়ে দেখি বিছানায় বসে কাগজ পড়ছে শোভন, বৌমা কাছে চেয়ারে বসে। শোভনেরই বোধহয় জামার বোতাম বসাচ্ছে। চলে এলাম, ছন্দভঙ্গ করতে ইচ্ছে হলো না, এদিক ওদিক ঘুরে বেড়ালাম। খানিক পরে এ ঘরে এসে দেখি বৌমা শোভনের আলমারি খুলে যত পোশাক বার করে রোদে দিচ্ছে। আলমারির দেরাজ খোলা টোলা। আহ্লাদের চাঞ্চল্য, বড় বেশি চাঞ্চল্য বকুল। সেই আহ্লাদটা যেন নিজের মধ্যে বইতে পারছি না। এই সময় বৌমা এ ঘরে এলো। বলে উঠলাম, এইবার একটা পিয়ন টিয়ন কাউকে বলে আমায় পাঠিয়ে দেবার ব্যবস্থা করো বৌমা। শোভন তো এখন বেশ ভালোই আছে। বকুল রে, বোকা বনে গেলাম ওর জবাব শুনে। পারুলবালা কখনো জীবনে এমন বোকা বনেনি, অথচ ও খুব সহজভাবেই বললে ভালো আছে, তবে এখনো তো কিছুটা দেখাশোনার দরকার আছে। আপনিও চলে যাবেন? আমিও চলে যাব? এ আবার কি ভাষা! বোকার মতো বলে ফেললাম, খুব বোকার মতোই বলে ফেললাম। আমিও মানে? রেখা বলল, আমি তো কাল চলে যাচ্ছি, ছুটি ফুরিয়ে গেল। তারপর একটু হেসে বলল, আপনার তো আর ছুটি ফুরোনোর প্রশ্ন নেই, আরও কিছুদিন থাকলে ভালো হতো। তবু এখনো পুরোটা বুঝতে পারিনি বকুল। হয়তো অবচেতন মনের ইচ্ছেটাই পারতে দেয়নি। চোখের সামনে প্রিয়জনের মৃত্যু ঘটলে সেটা নিশ্চিত দেখেও যেমন বারবার মনে হয় ওই বুঝি বুকটা নড়ছে, ওই বুঝি নিঃশ্বাসের শব্দ হচ্ছে, তেমনি অবোধ প্রত্যাশাতেই ভাবলাম হয়তো হঠাৎ চলে এসেছে বলেই একেবারে পদত্যাগপত্র দিয়ে আসতে পারেনি, তাই ছুটি ফুরোনোর প্রশ্ন। অথবা হয়তো এমনই হঠাৎ ছুটে চলে এসেছিল সংকটাপন্ন অসুখের খবর শুনে, এসে দেখেছে কি ভুল করে দূরে বসে আছি। ভালোবাসার ঘরে ভালোবাসার জনের কাছে নতুন করে বন্দি হয়ে গিয়ে আটকে গেছে। তবু সেখানকার ঋণটা শোধ করতে একবারও তো যেতে হবে। তাই বললাম, ও তা কদিনের জন্য যেতে হবে? সে কদিন তাহলে থাকবো। রেখা আমার থেকে অনেক বেশি অবাক হয়ে বলল, কদিনের জন্যে মানে? এবার তো চলেই যাব। চলে যাবে? এখান থেকে আবার চলে যাবে? রেখা হঠাৎ খুব হেসে উঠল। হয়তো কান্নাটাকে হাসিতে রূপান্তরিত করে ফেলবার কৌশলও শিখে ফেলেছে। বোধহয় সেই হাসিটাই হেসে বলল, ও মা, আপনি কি ভেবে রেখেছেন আমি চিরকালের জন্য এখানে থাকতে এসেছি? হঠাৎ অসুখ শুনে? বললাম, হঠাৎ অসুখ শুনে থাকতে না পেরে ছুটে চলে আসাই তো চিরকাল থাকবার ইশারা বৌমা। একবার ভুল করেছো তোমরা, আর ভুল করো না। এটাই তোমার চিরকালের জায়গা, চিরকালই থাকবে। ও আমার মুখের দিকে একটু তাকিয়ে বলল, কি যে বলেন! যেন অবলীলাই বলল। আর কিছু বলে উঠতে পারলাম না বকুল। এই অবলীলার কাছে কি কাকুতি মিনতি করব, কোন ভাষায়? শোভনের কাছে গিয়ে বসে পড়লাম। বোধহয় কেঁদে পড়লাম বললেই ঠিক বলা হতো, যা পারুলবালার জীবনে কখনো ঘটেনি। বললাম, শোভন, কি বলেছিস তুই বৌমাকে? তারপর ওর মুখের দিকে তাকিয়ে দেখলাম, দেখে অবাক হয়ে গেলাম। এ মুখটা আবার কোথায় ফিরে পেল ছেলেটা? যে মুখটা প্রথম দিন এসে দেখেছিলাম। এ যেন সেই মুখ, সেই কালি পড়া শুকনো। হঠাৎ পাওয়া লাবণ্যটুকু কোথায় গেল? এত আকস্মিক এমন চলে যেতে পারে? ওর মুখের সামনে এখনো খবরের কাগজখানা। প্রায় আড়াল থেকেই শুকনো গলায় বলল,
আমি কি বলবো? রেগে গেলাম। বললাম, সামনে থেকে আড়াল সরা, স্পষ্ট চোখে চেয়ে বল, কিছু বলিসনি কেন? কেন বলিসনি তোমার যাওয়া চলবে না? শোভন বলল, যা হয় না তা হওয়াবার চেষ্টাটা পাগলামি, এটাই সুস্থতা। বললাম, তোর অসুখ শুনে রেখা কি ভাবে ছুটে এসেছিল তা দেখতে পেলি না তুই? তোর কি চোখ নেই? ভালোবাসা চিনতে পারলি না? ও কি বলল জানিস? বলল, চিনতে পারলেই বা কি, সকলের ওপর হচ্ছে প্রেস্টিজ। যে জিনিসটা ভেঙে গেছে বলে সকলের সামনে ফেলে দিয়েছি, সেটাকে তো আর আবার সকলের সামনে তুলে নেওয়া যায় না। কেন নেওয়া যায় না? শুধু ওই সকলের কাছে ধরা পড়ে যাওয়া আমরা ভুল করেছিলাম, এই তো, আর কি? ওটা কে কদিন মনে রাখবে শোভন? কে কার কথা নিয়ে বেশি দিন মাথা ঘামায়? এই সকলরা দুদিন বাদে ভুলে যাবে। আমি বলছি শোভন, তুই ওই একটা মিথ্যে, একটু প্রেস্টিজের অহংকারে আবার ভুল করিসনি। তুই ওকে বল। শোভন আমার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে দেয়ালে চোখ রেখে বলল, প্রেস্টিজটা একা আমারই নয় মা। তবু বলেছিলাম। বলেছিলি? শোভন কি জবাব দিল? শোভনও তখন হেসে উঠল, হেসে বলল, জবাবই দিল। বলল, আর হয় না, আর হয় না, আর হয় না। মৃত্যুর কাছে যেমন অসহায়তা, যেমন নিরুপায়তা, এ যেন তেমনই। ওদের নিজের হাতের দণ্ডই ওদের কাছে মৃত্যুর মতো অমোঘ। অতএব রেখা এই সংসারকে গুছিয়ে দিয়ে যাবে। রেখা তার নিঃসঙ্গ স্বামীর কোথায় কি অসুবিধে সেটা নিরীক্ষণ করে দেখে তার সাধ্যমতো প্রতিকার করে যাবে। রেখা বাকি জীবনটা কান্নাকে হাসিতে রূপান্তরিত করে হেসে হেসে পৃথিবীতে বেড়াবে। আর শোভন নামের ছেলেটা অনুশোচনার নামের চাপা আগুনে তিল তিল করে পুড়ে তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে, জীবনের সব আকর্ষণ হারাবে আর অশান্ত যন্ত্রণায় ছটফটাবে। তবু কেউ ভাববে না এত নিরুপায়তা কেন? উপায় তো আমাদের হাতেই ছিল, আমাদের হাতেই আছে, কারণ আমাদের ভালোবাসাটা আছে, সেটা মরে যায়নি। ভাবতে পারতো যদি ওদের সে সাহস থাকতো, থাকতো সে শক্তি, যে শক্তিতে ওই সকলের চোখে অবহেলা করা যায়। তার মানে কেউ কোথাও এগোয়নি বকুল, এগোচ্ছে না। আমরাও যেখানে ছিলাম এরাও সেখানেই আছে। রেখা চলে গেল, আমিও আর কয়দিন ছিলাম। বসে বসে ছেলেটার যন্ত্রণার মুখ দেখলাম। যে যন্ত্রণার ছায়া দেখেছি রেখার মুখেও, এখন ফিরে এসেছি। গঙ্গার এই তরঙ্গের সামনে বসে বসে ভাবছি, আমরা কি এই চেয়েছিলাম, এই মুক্তি? তুই তো জানিস আমাদের মাতামহী সত্যবতী দেবীর কথা। তিনি নাকি এই প্রশ্নের উত্তর খুঁজতে সংসারের গণ্ডি ছেড়েছিলেন। বিয়ে জিনিসটা ভাঙবার নয় কেন? তিনি কি এখন কোনোখানে বসে এই প্রশ্নের অনুকূল উত্তর পেয়ে খুব খুশি হয়ে উঠছেন? দেখছেন, এটা ভাঙবার কিনা এই প্রশ্নটাই আজ হাস্যকর হয়ে গেছে। হয়তো বহু পুরনো, বহু ব্যবহৃত ওই বিয়ে প্রথাটাই আর থাকবে না পৃথিবীতে। হয়তো। বকুল এই চিঠির পৃষ্ঠাটা ফেলে রেখে নিজের প্যাডে চোখ ফেলল, আর অভ্যস্ত দ্রুততায় লিখে চলল। কিন্তু তাতে কি? এমন একটা কাল ছিল যখন ও প্রথাটা ছিল না। এখনো এই পৃথিবীটায় এমন জগৎ আছে যেখানে এখনো বিয়ে প্রথাটা নেই। তারা স্রেফ জীব জগতের নিয়মে চলে, অবশ্য কোনো একটা নিয়ম মেনেই চলে। সে তো পশু পাখি কীট পতঙ্গও চলে। স্ত্রী পুরুষের নিগূঢ় আকর্ষণের বন্ধনটা কেউ এড়াতে পারে না। পৃথিবীর ইতিহাসে কোনো সভ্যতায় এ বন্ধন থেকে মুক্তি লাভের পথ বাতলাতে পারেনি। ওটা থাকবে, এবং দেশ কাল আর পাত্রের সুবিধা অনুযায়ী নতুন নতুন ব্যবস্থা তৈরি হবে।
সৃষ্টি হবে নতুন নতুন সভ্যতা। নতুন মানুষরা তাকেই অনুসরণ করে চলবে, বলবে এইটা নির্ভুল। গৌরব বোধ করবে তখনকার বর্তমানের সভ্যতা নিয়ে, শিল্প নিয়ে, সাহিত্য নিয়ে, সমাজনীতি, রাজনীতি নিয়ে। বলবে দেখো, এ অমর, এ অবিনশ্বর। মহাকাল অবশ্যই অলক্ষ্যে বসে হাসবেন, ওটাই যখন তার পেশা। একদা এই মানুষ জাতটা গুহা থেকে বেরিয়ে পড়ে নানান চেষ্টা শুরু করেছিল। শুধু বেঁচে থাকার চেষ্টা, আর কিছু না। শুধু ক্ষুধার নিবৃত্তি করে বেঁচে থাকা। ক্রমেই দেখলো চেষ্টার অসাধ্য কাজ নেই। বড় খুশি হয়ে উঠল, নিজের কৃতিত্বে মোহিত হলো, মুগ্ধ হলো। অবিরাম চেষ্টা চালিয়ে চলল। অবশেষে গুহা থেকে চাঁদে উঠল। আরো ছুটছে, ঊর্ধ্বশ্বাসে ছুটছে। টের পাচ্ছে না তাদের চলার পথটা আবার গুহামুখ হয়ে যাচ্ছে। যাবে, যেতে বাধ্য। পথটা যে বৃত্ত পথ। তবু কালের হাতের ছোট্ট পুতুল এই মানুষগুলো তাদের ক্ষণকালের জীবনের সম্বলটুকু নিয়েই সামনে এগোচ্ছি বলে ছুটবে। ছুটবে, ছুটোছুটি করবে, লাফাবে, চেঁচাবে, মরবে, মারবে, লোভে ডুববে, হিংসায় উন্মত্ত হবে, স্বার্থে অন্ধ আর রাগে দিশেহারা হবে। নিজের দুঃখের জন্যে অন্যকে দোষ দেবে, আর সম্পদের জন্যে আপন মহিমার অহংকারে স্ফীত হবে। যে জীবনটার জন্য সামান্যতম প্রয়োজন, তার প্রয়োজনের সীমানা বাড়াতে বাড়াতে আরো অধিকের পিছনে অজ্ঞানের মতো ছুটবে। যে সোনার কণা মাত্র নিয়ে যাবার উপায় নেই জানে, সেই সোনার পাহাড় গড়ে তুলতে জীবনের সমস্ত শ্রেয়গুলিকে জলাঞ্জলি দেবে। এর মধ্যে আবার কিছু মানুষ চিৎকার করে বলবে, চলবে না, চলবে না, এসব চলবে না। তবু চলবে। কিছু মানুষ গম্ভীর গলায় বলবে, ওটা ঠিক নয়, ওটা অন্যায়, ওটা পাপ। যেন পাপ পুণ্যের মাপকাঠি তাদের হাতে। যেন আজ যা চরম পাপ, আগামীকাল তা পরম পুণ্য হয়ে সভায় এসে আসন নেবে না। তবু চেষ্টা চালিয়ে যাবে তারা। ভাববে তাদের হাতেই নির্ভুল ছাঁচ। তা বলে কি কোথাও কিছু নেই? আছে। তবু কোথাও কিছু আছে, তবু কোথাও কিছু থাকে, থাকবে। একান্ত তপস্যা কখনো একেবারে ব্যর্থ হয় না। তাই সুবর্ণলতাদের সংসারে সম্পাদের আবির্ভাব সম্ভব হয়। যারা সর্বস্বের মূল্যে প্রেমকে প্রতিষ্ঠিত করে জীবন পাবার দুঃসাহস রাখে। এত বড় মস্ত লেখিকা অনামিকা দেবী এখনো কোনো দিন, যেদিন জীবনের সব কিছু নেহাত অর্থহীন লাগে, ছেলে মানুষের মতো রাত্রির আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে একটি উজ্জ্বল নক্ষত্রকে খোঁজেন। আর আরো ছেলে মানুষের মতো অসহায় গলায় বলেন, দেখো, যে লেখা আগামী কালই জলের আলপনার মতো মিলিয়ে যাবে, সেই লেখাই লিখলাম জীবনভর। শুধু বকুলের কথাটা আর লেখা হলো না। তোমার আর বকুলের কথা কি লিখবো বলো? তারা তো হার মেনে মরেছে। হার মানার কথা কি লেখা যায়? সেই হার মানার মধ্যে যে পাওয়া, তার কথা বলতে গেলে লোকে হাসবে, বলবে কি অকিঞ্চিৎকর ছিল ওরা। তবে প্রত্যক্ষে যারা জিতেছে, এখন তবে তাদের কথাই লিখতে হবে। এখন তাই শম্পার কথা লেখা হলো। যে শম্পা খেটে খেটে রোগা হয়ে যাওয়া মুখে মহোৎসাহের আলো মেখে বলে, আমার নতুন সংসার দেখতে গেলে না পিসি? যা গুছিয়েছি দেখে মোহিত হয়ে যাবে। দক্ষিণের বারান্দায় বেতের মোড়া পেতে ছেড়েছি, আর তোমার জাম্বুবানকে তো প্রায় মানুষ করে তুলেছি। চাকা গাড়ি চড়িয়েই একবার সেজ পিসির কাছে নিয়ে যাব ঠিক করেছি।